1989 সালে একটা বাংলা ছবি টানা 67 সপ্তাহ ধরে সিনেমা হলে চলেছিল, আর 2019 সালে পুরো বছরে মুক্তি পেয়েছে মাত্র 11টি ছবি। অনেকে তখন ভেবেছিলেন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি মরে গেছে, কিন্তু বাস্তবতা আরো জটিল। কারণ এই সময়ে সাকিব খানের একটা গ্যাংস্টার ছবি পুরো সিনেমার রেকর্ড ভেঙে দিচ্ছে। অর্থাৎ ইন্ডাস্ট্রি মরছে না, ইন্ডাস্ট্রি বদলাচ্ছে। কিন্তু রক্ত, গুলি, ভায়োলেন্স, এটাই কি তাহলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ? এই ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে একটা পুরো সোনালী যুগ মুছে গেল, কেন রক্তমাখা ছবি এখন টিকে আছে, আর ইন্দোনেশিয়া যেমন তাদের ফোক সংস্কৃতি কাজে লাগিয়ে তাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়েছে, বাংলাদেশ কি পারবে রক্ত আর বিভীষিকাময় সিনেমা দিয়ে তাদের ইন্ডাস্ট্রি বাঁচাতে? চলুন দেখি উত্তরটা আমরা খুঁজে বের করতে পারি কিনা। আসসালামু আলাইকুম, আমি শাহরিয়ার আহমেদ আপনাদেরকে মেকিং সেন্স উইথ শাহরিয়ারের আরও একটি পর্বে আমন্ত্রণ জানাচ্ছি। 1966 সাল বেহুলা নামের একটি ছবি মুক্তি পেল। এই ছবি দিয়ে একজন মানুষ লিড অ্যাক্টর হিসেবে পর্দায় এলেন, তার নাম আব্দুর রাজ্জাক। পরের কয়েক দশক তিনি 300-রও বেশি ছবিতে কাজ করেছেন। মানুষ তাকে ডাকে নায়ক রাজ্জাক হিসেবে। একটু ভাবুন তো বিষয়টি, একটি মানুষ 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। বেস্ট অ্যাক্টর হিসেবে কি যে করি, অশিক্ষিত, বড় ভালো লোক ছিল, চন্দ্রনাথ আর যোগাযোগ। লক্ষ্য করুন ছবিগুলোর নাম অশিক্ষিত, শিক্ষার গুরুত্ব, বড় ভালো লোক ছিল, মানবতার কথা। এই ছবিগুলোতে নায়ক ছিলেন সমাজে ভালো মানুষের প্রতিচ্ছবি। 1970 সালে মুক্তি পেল জীবন থেকে নেয়া, বাংলাদেশের প্রথম মডার্ন অ্যাকশন ফিল্ম হিসেবে এটাকে গণ্য করা হয়। এরপর 1989 সালে এলো একটি ছবি বেদের মেয়ে জ্যোৎস্না। এই ছবি সিনেমায় চলেছিল টানা 67 সপ্তাহ, 1.5 বছরের বেশি, এবং এই রেকর্ড ভাঙতে লেগেছে 34 বছর। এই সময়টা বাংলাদেশের সিনেমার গোল্ডেন এজ। 90-এর দশকে এই দেশে প্রায় 1200 থেকে 1500টি সিনেমা হল ছিল। পরিবার নিয়ে মানুষ হলে যেতেন, এদের মুক্তিপ্রাপ্ত ছবির টিকিটের জন্য রাস্তায় লাইন পড়তো। কিন্তু এরপরে কিছু একটা ঘটলো, এবং সেই কিছু থেকেই আজকের পুরো সমস্যা জন্ম। 2000 সালের শুরুর দিকে বাংলাদেশি সিনেমাতে ঢুকলো ভয়ঙ্কর জিনিস, যেটাকে বলা হয় কাটপিস। অর্থাৎ একটি ফুল লেন্থ ছবির মাঝখানে হলে বসেই অন্য ছবির ফুটেজ ঢুকিয়ে দেওয়া হতো। একটু ভেবে দেখুন, পরিবার নিয়ে মানুষ ফ্যামিলি মুভি দেখতে গেছেন, আর মাঝপথেই হঠাৎ জঘন্য ফুটেজ চলে আসলো। ফ্যামিলি অডিয়েন্স পালালো, মিডল ক্লাস পালানো। সিনেমা হল এমন এক জায়গায় পরিণত হলো যেখানে সাধারণ ভদ্র মানুষের যাওয়া বন্ধ হয়ে গেল, অথবা বলতে পারেন সাধারণ মানুষ যাওয়া বন্ধ করে দিলেন। এরপর এলো আরেকটি বড় ধাক্কা, টেকনোলজি। কেবল টিভি এলো, পাইরেটেড ডিভিডি এলো, এরপর একে একে ইউটিউব, নেটফ্লিক্স এবং স্মার্টফোন। মানুষ তাহলে কেন হলে যাবেন? ঘরে বসেই সব পাওয়া যাচ্ছে। এখন পরিসংখ্যানটা দেখুন, 2005 সালে যেখানে প্রায় 100টি ছবি মুক্তি পেত, 2008 সালে সেটা নেমে এলো 64তে, আর 2019 সালে অল টাইম লো মাত্র 11টি ছবি। কোভিডের পরে 2020-এ 14টি, 2021-এ 13টি। সিনেমা হলগুলোর কি অবস্থা? 90 দশকের প্রায় 1500 হল থেকে এখন সারা বছর অপারেশনাল রয়েছে মাত্র 50 থেকে 60টি। 25টি জেলায় একটিও সিনেমা হল নেই। একটি উদাহরণ দিই, নরসিংদীর সঙ্গীতা সিনেমা হল 1975 সাল থেকে চলছিল। SM দেলোয়ার সেন্টু নামে একজন সেটি চালাতেন। 2004 সালে সেটি বন্ধ করে দিতে হলো। একসঙ্গে 46 জন কর্মচারী রাতারাতি বেকার হয়ে গেলেন। সাফর আলী ভুঁইয়া নামে আরেকজন হল ওনার, একসময় তার 13টি সিনেমা হল ছিল, এখন আছে মাত্র 2টি। তার বক্তব্যটি শুনুন, তিনি বলছেন, আমি আগমনী আর অতিথি সিনেমা হল বন্ধ করে দিয়েছি, কারণ আয়ের চেয়ে ইলেকট্রিসিটি বিল বেশি আসতো। মানে 1.5 লাখ টাকা বিল আর আয় মাত্র 50,000। বাংলাদেশ ফিল্ম এক্সিবিটর্স অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মিয়া আলাউদ্দিন সরাসরি বলেছেন, সিনেমা ইজ স্লোলি হেডিং টুয়ার্ডস এক্সটিংশন। অর্থাৎ একটি পুরো ইন্ডাস্ট্রি ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে। এখানে একটি ইন্টারেস্টিং কথা আছে, এই ধ্বংসপ্রায় ইন্ডাস্ট্রিতে হঠাৎ 2024 সালে একটি ছবি এলো, তুফান।
নায়ক সাকিব খান, ডিরেক্টর রায়হান রাফি, পুরোপুরি একটি গ্যাংস্টার ক্রাইম থ্রিলার, রক্তে গুলি, ভায়োলেন্স সব আছে। আর এই ছবি প্রডিউসারদের ক্লেম অনুযায়ী ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 56 কোটি টাকা গ্রস করেছে, দ্বিতীয় হাইয়েস্ট গ্রসার ইন বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি এভার। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য সবাই মিস করে যাচ্ছেন। বাংলাদেশে কোনো ফর্মাল বক্স অফিস সিস্টেম নেই, অর্থাৎ অ্যাকচুয়াল টিকিট সেল কেউ ট্র্যাক করে না। যে 56 কোটির কথা বলা হচ্ছে সেটা প্রডিউসারদের ক্লেম। ঢাকা ট্রাইব্যুনের বিএমআর ডেটা অনুযায়ী বাংলাদেশে অ্যাকচুয়ালি ট্র্যাক টিকিট সেল ছিল 15.39 কোটি টাকা। এটাও কিন্তু বিশাল একটা সংখ্যা, কিন্তু 56 কোটি আর 15 কোটির মধ্যে পার্থক্য অনেক। এখন প্রশ্ন হচ্ছে, তুফান কেন এত হিট হলো? এর উত্তর একটু আনকমফোর্টেবল। হল নেই, ফ্যামিলি অডিয়েন্স নেই, সুস্থ এন্টারটেনমেন্ট নেই, তাহলে হলে কারা যাচ্ছেন? মূলত 15 থেকে 30 বছরের তরুণ ছেলেরা। আর তারা কি দেখতে চান? অ্যাকশন, ভায়োলেন্স, গ্যাংস্টার ফিনোমিনা। প্যাটার্নটা লক্ষ্য করুন। রাজ্জাকের যুগে নায়ক ছিলেন সমাজের ভালো মানুষের প্রতিচ্ছবি, আর এখন নায়ক মানে যিনি গুলি চালান, রক্ত ঝরান, মদ খান, ড্রাগ নেন, রুল ব্রেক করেন। এখানে একটা কথা বলি, তুফান পিকে চলছিল 129টি হলে, অর্থাৎ ব্লকবাস্টার এলে হল পাওয়া যায়। সমস্যা হচ্ছে বাকি সময়ে এই হলগুলো চালানোর মতো কোনো ছবি থাকে না। এটি হচ্ছে বাংলাদেশের সিনেমার রিয়েল ক্রাইসিস। একটা দুটা ব্লকবাস্টার দিয়ে পুরো ইকোসিস্টেম বাঁচে না। এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন, আপনি শেষ কবে সিনেমা হলে গিয়ে একটা বাংলাদেশি সিনেমা দেখেছেন এবং সেটি কোন ছবি ছিল? তবে গল্প এখানেই শেষ নয়, কারণ তুফানের 2 বছর আগে আরেকটি ছবি এসেছিল যেটি বাংলাদেশের সিনেমার ইতিহাস বদলে দিয়েছিল, কারণ যে কারণে এই ডিরেক্টরকে আদালত পর্যন্ত যেতে হয়েছিল। 2022 সালের জুলাই মাস ডিরেক্টর মেজবাউর রহমান সুমনের একটি ছবি মুক্তি পেল, হাওয়া। লিডে চঞ্চল চৌধুরী, একটি মাছ ধরার নৌকার গল্প। এই ছবি শুধু বাংলাদেশে হিট হলো না, সেপ্টেম্বর 2022 হাওয়া ইউএস বক্স অফিসের টপ 30-এ ঢুকে পড়ল। ইউএস এবং কানাডা মিলিয়ে $213,461 গ্রস করলো। এটি বাংলাদেশি ফিল্মের জন্য একটি রেকর্ড। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। হাওয়া মুক্তি পাওয়ার মাত্র কয়েক সপ্তাহ পরে 17 অগস্ট 2022 সালে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট ডিরেক্টর সুমনের বিরুদ্ধে মামলা করলো। কারণ কি? ছবির মধ্যে একটা দৃশ্য আছে যেখানে একটি পাখি ধরা হয় এবং খাওয়া হয়। WCCU বলল এটি ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশন অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট 2012 লঙ্ঘন। একটি ছবি যেটি বাংলাদেশকে পৃথিবীর সামনে নিয়ে এলো, তারই ডিরেক্টরের বিরুদ্ধে মামলা। এই একটি ঘটনা থেকে বোঝা যায় বাংলাদেশে ক্রিয়েটিভ ফ্রিডমের অবস্থা কেমন ছিল। আসলে এটি নতুন কিছু নয়। বাংলাদেশের ফিল্ম সেন্সর বোর্ড তৈরি হয়েছিল 1918 সালে, ব্রিটিশ আমলে। তারপর 1963 সালে সেন্সরশিপ অফ ফিল্মস অ্যাক্ট, সেটিও ব্রিটিশ এরা থেকে চালু ছিল। 2015 সালে তারা ব্যান করেছিল মাই বাইসাইকেল, বাংলাদেশের প্রথম চাকমা ল্যাঙ্গুয়েজ ফিল্ম। রানা প্লাজার উপর বানানো ছবিও ব্যান হয়েছিল। কোনো ছবিতে ভিলেন মুজিব কোড পড়লে সেই ছবিও ব্যান। এরপর এলো 5 আগস্ট 2024, জুলাই অভ্যুত্থান, সরকার পতন, এবং মাত্র 1.5 মাস পরে 2022 সেপ্টেম্বরে ইন্টারিম গভর্নমেন্ট একটি হিস্টোরিক সিদ্ধান্ত নিল, ফিল্ম সেন্সরশিপ বোর্ড বিলুপ্ত। গঠন হলো বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ড। 106 বছরের সেন্সরশিপের যুগের শেষ হলো। কিন্তু ফিল্ম মেকার খিজির হায়াত খান, যিনি নিজে নতুন বোর্ডের একজন সদস্য, তিনি বলছেন সমস্যা এখনো শেষ হয়নি। নতুন অ্যাক্ট আছে 2023-এর, কিন্তু পুরনো রুলসই কার্যকর। অর্থাৎ সার্টিফিকেশন বোর্ড আছে কিন্তু পূর্ণাঙ্গ সেট অফ রুলস নেই। এটি ট্রানজিশনের বাস্তবতা। আমার পদত্যাগ করার কোনো কারণ এখনো নেই। আইনের তো বিধিমালা থাকে, বিধিমালাটা তৈরি করা হয়নি। এখন আপনাদের একটা তুলনা দেখাবো যেটি সম্ভবত আপনাদের ভাবাবে। চলুন ইন্দোনেশিয়াতে যাই। 2024 সালে ইন্দোনেশিয়াতে মোট 258টি ডোমেস্টিক ছবি মুক্তি পেয়েছিল। এর মধ্যে 60% ছবি ছিল হরর ফিল্ম। হ্যাঁ, 60%। এই হরর ফিল্মগুলো মিলে ইন্দোনেশিয়াতে 5,46,00,000 টিকিট বিক্রি হয়েছিল, মোট অডিয়েন্সের 70%। একটি ছবি KKND দাসা
পেনেরি 2022-এ একাই 1 কোটি টিকিট বিক্রি করেছে। ইন্দোনেশিয়ার বৃহত্তম সিনেমা চেইন এক্সএক্সআই এর টপ 10 ছবির 5টি ছিল হরর। 2,78,00,000 টিকিট বিক্রি। ইন্দোনেশিয়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ড পেয়েছে সবচেয়ে হরর ফোকাসড ফিল্ম ইন্ডাস্ট্রি হিসেবে। এখন প্রশ্ন, ইন্দোনেশিয়া কিভাবে পারল? উত্তরটা সহজ, তারা নিজেদের ফোক লর থেকে কাজে লাগিয়েছিল। লোকাল গোস্ট স্টোরিজ, ভিলেজ লেজেন্ডস, সুপারন্যাচারাল ট্রেডিশন, এগুলোকে মডার্ন সিনেমাতে রূপান্তরিত করেছে। এবার বাংলাদেশের কথা ভাবুন। আমাদের ভূত পেত্তি জিনের একটা সমৃদ্ধ ফোক লর ট্রেডিশন আছে। নানি দাদির কাছে শোনা সেই গল্প, শাকচুন্নি, মামদভূত, কাঁঠাল গাছের পেত্নি, এগুলো পৃথিবীতে আর কোথাও নেই। তাহলে প্রশ্ন হলো, আমরা কেন এগুলোকে সিনেমাতে নিয়ে আসতে পারছি না? বা আমরা কেন সহজ কথা আমাদের গ্রামীণ ঐতিহ্যকে সিনেমাতে নিয়ে আসতে পারছি না? অবশ্য কিছু চেষ্টা হচ্ছে। 2022 সালে ডিরেক্টর নুহাস হুমায়ুন ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে রিলিজ করলেন পেট কাটা শ, বাংলাদেশের প্রথম হরর ওয়েব সিরিজ। ইন্দোনেশিয়া কিন্তু এটি একটি ছোট্ট শুরু। কিন্তু ইন্দোনেশিয়া যেখানে হররকে 2 দশক ধরে স্কেল করে এসেছে, আমরা সেখানে এখনো 2-1টা ওয়েব সিরিজেই আটকে আছি। এবার ফিরে আসি মূল প্রশ্নে, বাংলাদেশের সিনেমার ভবিষ্যৎ কি? রক্ত, ভায়োলেন্স, হরর? আসল সত্যি হলো, বাংলাদেশের সিনেমা মরছে না, বাংলাদেশের সিনেমা বদলাচ্ছে। এ দুটোর মধ্যে বিশাল পার্থক্য আছে। পুরনো মডেল, 1500 হল, ফ্যামিলি অডিয়েন্স, রোমান্টিক হিরো, 67 সপ্তাহ রান, এগুলো সব শেষ। এটি আর ফিরবে না, কারণ পৃথিবী বদলে গেছে। স্মার্টফোন, ওটিটি, নেটফ্লিক্স, এগুলো এখনকার রিয়ালিটি। তাহলে নতুন মডেল কেমন হবে? সম্ভবত 3টে জিনিসের সমন্বয়। 1, তুফানের মতো জনার ব্লকবাস্টার, যা তরুণ বা অডিয়েন্সকে হলে ফিরিয়ে আনে। 2, হাওয়ার মতো রিয়েলিস্টিক আর্টিস্টিক সিনেমা, যা বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরবে। 3, ওটিটি বেসড কন্টেন্ট, যেমন পেট কাটা শ, যা ঘরে বসে দেখা যায়। কিন্তু এই ফিউচারে একটা জিনিস অনুপস্থিত, সেই হৃদয়, সেই মানুষের গল্প, সেই সমাজের কথা বলা। রাজ্জাকের অশিক্ষিত ছবিতে শিক্ষার কথা ছিল, বড় ভালো লোক ছিলতে মানবতার কথা ছিল। তুফানের মতো ছবিতে কি আছে? স্টাইল আছে, সোয়াগার আছে, ভায়োলেন্স আছে, কিন্তু মানুষের গল্প নেই। সেন্সর বোর্ড গেছে, এটা ইতিবাচক খবর। ক্রিয়েটিভ ফ্রিডম আসছে, আরও ইতিবাচক। এখন ফিল্ম মেকাররা মাই বাইসাইকেলের মতো ছবি বানাতে পারবেন, চাকমা ল্যাঙ্গুয়েজে ছবি বানাতে পারবেন, মাইনরিটি ভায়োলেন্সকে তুলে ধরতে পারবেন। কিন্তু প্রশ্নটি হচ্ছে, আমরা কি ধরনের গল্প বলতে চাই? শুধু রক্ত আর ভায়োলেন্সের গল্প, না ইন্দোনেশিয়ার মতো নিজস্ব ফোক লর থেকে কিছু তৈরি করব, নাকি সম্পূর্ণ নতুন কিছু যা আগে কেউ দেখায়নি? শেষ কথা বলি, মিয়া আলাউদ্দিন বলেছেন, সিনেমা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। গত 10 বছরের প্রায় 80% ফিল্ম ওয়ার্কার তাদের পেশা ছেড়ে দিয়েছেন। এই মানুষগুলো একসময় প্রজেকশনিস্ট ছিলেন, টিকিট কাউন্টার স্টাফ ছিলেন, পোস্টার পেইন্টার ছিলেন, মেকআপ আর্টিস্ট ছিলেন। তারা কোথায় গেলেন? সঙ্গীতা হলের সেই 46 জন কর্মচারী এখন কি করছেন? সাফর আলী ভূঁইয়া, যিনি 13টি সিনেমা বন্ধ করতে বাধ্য হলেন, তার পরিবারের কি অবস্থা? একটি ইন্ডাস্ট্রি মরলে শুধু ছবি মরে না, মানুষের জীবিকা মরে, একটি কালচার মরে, গল্প বলার ঐতিহ্য মরে। তাই আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, যার উত্তর আমারও জানা নেই। বাংলাদেশ সিনেমার ভবিষ্যৎ শুধুই কি রক্ত আর ভায়োলেন্স, নাকি আমরা এমন কিছু হারাচ্ছি যার ফিরে পাওয়া যাবে না? আপনাদের মতামত কমেন্টে জানান। প্রতিটি মতামত আমরা পড়ব। এই চ্যানেলে আমরা এমন সব বিষয় নিয়ে কথা বলি যেগুলো সচরাচর কেউ বলে না বা ব্যাখ্যা করে না। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, আর ফেসবুক পেজটি ফলো করুন। পরের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের ওটিটি রেভলিউশন, চরকি, হইচই, বঙ্গ